এই দক্ষ আর্টিস্ট একটা সময় জেলখানার মধ্যে বন্দী ছিল, কিন্তু জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরেই সে নকল পেইন্টিং তৈরি করার কাজ শুরু করে দেয়। কিন্তু এরপরেই তার কাছে চলে আসে ভয়ানক একটা অফার। এই অফারটা অ্যাকসেপ্ট করার সাথে সাথেই সে হয়ে যায় জাল টাকা তৈরি করার কারিগর। এখন এই জাল টাকা তৈরি করতে গিয়ে তার সাথে কি কি হয়, আর সে কি একটা সফল জাল টাকার কারিগর হতে পারবে, সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওটাতে। আমি আর কথা না বাড়িয়ে ফাহাদ টকিসের আজকের এই ভিডিওটা শুরু করছি। গল্পের শুরুতেই একটা অন্ধকার জেলের ভেতরে একটা লোককে বসে থাকতে দেখা যায়, যার নাম ছিল লি। তার সামনে একটা কাগজের টুকরো পড়ে আছে, আর সে নিজের হাত দিয়ে খুবই নিখুঁতভাবে একটা নকল স্ট্যাম্প তৈরি করছে। এই লি কোনো সাধারণ কয়েদি না, সে আসলে একজন মারাত্মক স্কিল্ড আর্টিস্ট। সে জেলের ভেতর থেকে কাউকে একটা লেটার পাঠাতে চায়, কিন্তু প্রবলেম হলো লেটার পাঠানোর জন্য জেলের পোস্টম্যানকে $10 দিতে হবে, আর লিয়ের পকেটে তো একটা টাকাও নেই। এই জন্য সে নিজের আনবিলিভেবল স্কিলকে কাজে লাগিয়ে নিজের হাতে একটা নকল স্ট্যাম্প বানিয়ে ফেলে। এই স্ট্যাম্পটা এতটাই পারফেক্ট ছিল যে কেউ চাইলেও এটা আসল নাকি নকল এটার ফারাক ধরতে পারবে না। এরপরে যখন পোস্টম্যান আসে, লি তাকে এই লেটারটা দিতে চায়, কিন্তু পোস্টম্যান সেই $10 ডিমান্ড করে। ঠিক তখনই সামনের সেলে থাকা একটা বুড়ো কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে আর চিৎকার করা শুরু করে দেয়। এর ফলে পোস্টম্যানের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, আর লি এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজের লেটারটাকে চুপচাপ তার ব্যাগের ভিতরে গলিয়ে দেয় বা রেখে দেয়। এখন এই লেটারটা সে কাকে পাঠাচ্ছে আর কেন পাঠাচ্ছে এটা আমরা জানতে পারবো মুভির শেষে। এদিকে কিছু সময় পর পুলিশ এসে লিকে জেল থেকে বের করে নিয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি লি এতদিন ধরে থাইল্যান্ডের একটা জেলে বন্দী ছিল, আর এখন হংকং পুলিশের ইন্সপেক্টর হো তাকে নিজের কাস্টাডিতে নিয়ে এসেছে। ইন্সপেক্টর হো তাকে ইনভেস্টিগেশন রুমে বসিয়ে একে একে তার বিরুদ্ধে থাকা সব চার্জ পড়ে শোনাতে শুরু করে। তার উপরের প্রথম অ্যালিগেশন হলো নকল টাকা তৈরি করা। এছাড়া 2 বছর আগে কানাডার একটা হাইওয়ে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়ির উপরে সে অ্যাটাক করেছিল, যেখানে প্রায় 7 জন গার্ডের জীবন চলে গিয়েছিল। শুধু তাই না, এরপরে শহরে আরো বেশ কয়েকটা অ্যাটাক হয়েছিল। পুলিশের সন্দেহ যে এই সবকিছুর পেছনে একটা ইন্টারন্যাশনাল গ্যাংয়ের হাত রয়েছে, আর লি সরাসরি এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড। কিন্তু লি বরাবরের মতো সকল অভিযোগকেই অস্বীকার করে। সে বারবার একটা কথাই বলতে থাকে যে এই সবকিছুর মাস্টারমাইন্ড হলো পেইন্টার নামের একটা বড় মাফিয়া। যদিও এই পেইন্টার নামের মাফিয়ার আসল নাম কি বা তাকে কোথায় পাওয়া যাবে এই ব্যাপারে সে কোনো ইনফরমেশনই দিতে পারে না। আজকেও ইন্সপেক্টর হোয়ের সামনে পেইন্টার নামের এই মাফিয়াকে নিয়ে তার মুখ থেকে কোনো কাজের কথাই বের হয় না। উল্টো তার মুখে একটা চরম লেভেলের ভয় দেখা যায়। সে কাঁদতে কাঁদতে বলে যে পেইন্টার তাকে খুঁজে বের করে মেরে ফেলবে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন জেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে পুলিশ তার রক্ত আর তার চুলের স্যাম্পল কালেক্ট করে ক্রাইম স্পটে পাওয়া ডিএনএ এর সাথে ম্যাচ করায়, আর রেজাল্ট এলে দেখা যায় প্রতিটা স্যাম্পল লিয়ের সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে। এর মানে হলো তার ক্রাইম এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। পুলিশ আবারও তাকে সত্যি স্বীকার করার জন্য প্রেসার দিতে থাকে, কিন্তু প্রতিবারের মতো এবারও লি সবকিছু মানতে অস্বীকার করে। ঠিক এই সময়ে পুলিশ স্টেশনের বাইরে ইউয়ান নামের একটি মেয়ে ওয়েট করছিল। সে নিজের লয়ারকে সাথে করে নিয়ে এসেছে যেন লিয়ের জামিন করিয়ে দেওয়া যায়, কিন্তু পুলিশ পরিষ্কার মানা করে দেয় যে লি অনেক বড় বড় কেসের মারাত্মক ইম্পর্টেন্ট একটা সাক্ষী, তাই তার বেল বা জামিন কোনো অবস্থাতেই পসিবল না। তবে পুলিশ একটা শর্ত রাখে, যদি লি পেইন্টারের আসল পরিচয় বলে দেয় কেবল তখনই তার জামিনের ব্যাপারে ভাবা হবে। তখনই ইউয়ান নিজে লিয়ের কাছে গিয়ে তাকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, আর লি ঠিক সেই মুহূর্তেই নিজের মুখ খোলে এবং পাস্টের সেই সব ঘটনা শেয়ার করতে শুরু করে। এখন সিন কাট হয়ে বেশ কিছু বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা লি আর ইউয়ানকে প্রথমবার একসাথে দেখি। ওরা দুজনেই আর্টিস্ট ছিল, আর দুজনেই খুবই চমৎকারভাবে সকল পেইন্টিং বানাতো। আর্টের সূত্র ধরেই ওরা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসে, আর তাদের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু তাদের দুজনের মধ্যে একটা বিরাট পার্থক্য ছিল। ইউয়ান ছিল একজন ক্রিয়েটিভ আর্টিস্ট যে নিজের ইউনিক স্টাইলে অরিজিনাল পেইন্টিং বানাতো, অন্যদিকে লি কোনো অরিজিনাল কাজ করতো না। সে জাস্ট ফেমাস আর্টিস্টদের পেইন্টিং হুবহু কপি করে ফেলতো। তার এই কপি করার ক্ষমতা সত্যি অনেক বেশি আনবিলিভেবল ছিল, কিন্তু সমস্যা হলো এই ডুপ্লিকেট পেইন্টিং এর উপরে কারোরই কোনো ইন্টারেস্ট ছিল না। এখন এই কপি করতে পারার অ্যাবিলিটিটাই তার সামনে একটা ভয়ঙ্কর রাস্তা খুলে দিবে।
একদিন লুক নামের একটা আর্ট গ্যালারির মালিক তাদের পেইন্টিং দেখতে আসে। সে ইউয়ানের কাজ দেখে অনেক বেশি ইমপ্রেসড হয় এবং তার সকল পেইন্টিং কিনে নিতে চায়, কিন্তু তার লিয়ের পেইন্টিং একদমই পছন্দ হয় না, কারণ সেগুলো ছিল অন্যদের কাজের কপি। লুক এই সকল পেইন্টিংগুলোকে নিজের এক্সিবিশনে রাখতে সরাসরি নিষেধ করে দেয়। তখন ইউয়ান জোর দিয়ে বলে যে কিনলে তাকে সব পেইন্টিংই একসাথে কিনতে হবে, তা না হলে সে একটাও বিক্রি করবে না। লুক চলে যাওয়ার পর লি ইউয়ানকে বলে, তুমি আমার চিন্তা করো না, টোকিওর এক লোক আমার সব পেইন্টিং আগেই কিনে নিয়েছে। কিন্তু কিছু সময় পরেই ইউয়ান বুঝতে পারে যে লি আসলে মিথ্যা কথা বলছে, তার একটা পেইন্টিংও আসলে বিক্রি হয়নি। আসলে লি চাইতো না যে তার জন্য ইউয়ানের ক্যারিয়ারে কোনো বাধা আসুক। যাই হোক, এক্সিবিশনের দিন ইউয়ান তার নিজের পেইন্টিংয়ের পাশে লুকিয়ে লিয়ের একটা পেইন্টিং রেখে দেয়। সবাই সেখানে কাজগুলোর অনেক প্রশংসা করছিল। ঠিক তখনই একটা লোক এসে লিয়ের পেইন্টিং নিয়ে মস্করা করতে শুরু করে। তার এই বিহেভিয়ার দেখে ইউয়ান এতটাই রেগে যায় যে সে এই লোকটার উপরে পানি ছুঁড়ে মারে। অবশ্য এক্সিবিশন শেষ হওয়ার পর লি নিজে গিয়েই ওই লোকটার কাছে ক্ষমা চায়। তখন সেই লোকটা একটু হেসে বলে যে সে জাস্ট ইয়ার্কি করছিল যাতে লি তার সাথে দেখা করতে একা আসে, কারণ পুরো এক্সিবিশন থেকে সে সকল পেইন্টিং কিনে নিয়েছে। কারণ পুরো এক্সিবিশন থেকে সে যে পেইন্টিংটা কিনেছে সেটা আসলে লিয়ের পেইন্টিং ছিল। এরপর একটা রেস্টুরেন্টে বসে তারা বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। লোকটা নিজের পরিচয় দেয় পেইন্টার হিসেবে। হ্যাঁ, এটাই সেই পেইন্টার যার নাম লি বারবার পুলিশের কাছে নিচ্ছিল। পেইন্টার এখানে লিয়ের প্রশংসা করে বলে যে কোনো ছবিকে এইভাবে কপি করা কোনো ছোটখাটো ব্যাপার না। সে তাকে ডাইরেক্ট অফার দিয়ে বসে যে তোমার এই ট্যালেন্টটা আমার অনেক কাজে আসবে। পরের দিন লি পেইন্টারের সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে যে কোনো অফার মানতে রাজি আছে। পেইন্টার তখন হেসে তাকে নিজের টিমে ওয়েলকাম করে, কিন্তু লিকে যে কাজটা করতে হবে সেটা শোনার পর তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পেইন্টার তার সামনে একটা ডলার বাড়িয়ে দিয়ে বলে যে তোমাকে এই নোটটা হুবহু তৈরি করতে হবে। এর মানে হলো সে লিকে সোজাসুজি জাল নোট বানানোর অফার দিচ্ছে বা জাল টাকা বানানোর অফার দিচ্ছে। লি সাথে সাথে মারাত্মকভাবে রেগে যায় এবং তার এই অফারটাকে রিজেক্ট করে দেয়। তখন পেইন্টার জানায় যে তার আসল নাম হচ্ছে স্যাং। গত 3 জেনারেশন ধরে সে এই জাল টাকা ছাপানোর বিজনেস করে আসছে, কিন্তু আজ পর্যন্ত কেউই তাকে জেলে পাঠাতে পারেনি, কারণ সে এই পুরো কাজটা চরম সাবধানতার সাথে হ্যান্ডেল করে। এখন কোশ্চেন হলো লি কি শেষ পর্যন্ত এই ডেঞ্জারাস অফারের জন্য রাজি হবে? পেইন্টার তখন লিকে বোঝাতে শুরু করে যে এই যে নতুন ডলারটা ছাপা হয়েছে এতে থাকা ছবি আর লেটার্সের প্যাটার্ন এতটাই কমপ্লিকেটেড যে হাই কোয়ালিটির দামি প্রিন্টারও সেগুলোকে ঠিকঠাক প্রিন্ট করতে পারে না। তাই এখানে লিয়ের হাতের সেই আনবিলিভেবল স্কিলটার প্রয়োজন পড়বে। আর লিয়ের হাতের এত সূক্ষ্ম কাজ দেখেই মূলত পেইন্টার তার কাছে এসেছে আর তাকে এই কাজটা অফার করছে। লি প্রথমে তো এই কাজটার জন্য সরাসরি মানা করে দেয়, কিন্তু নিজের খারাপ আর্থিক অবস্থার কথা চিন্তা করে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ওই সময় ইউয়ান একটা এক্সিবিশনের জন্য আমেরিকা যাচ্ছিল। এই সুযোগে লি তাকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। এদিকে পেইন্টার তাকে প্লেনে করে সোজা কানাডায় নিয়ে আসে। সেখানে সে লিকে তার পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। এই টিমে জাল নোট বানানোর পেছনে প্রায় 20 বছরের এক্সপিরিয়েন্স থাকা কিছু ওস্তাদ লোক ছিল। প্রত্যেকেই কোনো না কোনো কাজে একদম এক্সপার্ট ছিল। তারা সবাই মিলে জাল নোট বানানোর বিশাল বড় একটা প্ল্যান তৈরি করতে বসে। গল্পের এই জায়গাটায় এসে আমরা বুঝতে পারবো যে আমেরিকান ডলার কপি করা মোটেও কোনো বাচ্চাদের খেলা না। প্রত্যেকটা ইউএস ডলারে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা ছবি থাকে, আর ওই ছবিটা অনেকগুলো সূক্ষ্ম লেয়ারের মাধ্যমে তৈরি করা হয়। ফ্র্যাঙ্কলিনের কলারের উপরে ছোট ছোট অক্ষরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা থাকে। এখানকার নতুন নোটে আমেরিকান সরকার আরো বেশ কিছু সিকিউরিটি লেয়ার যোগ করে দিয়েছে, যার কারণে নিখুঁত পেইন্টিং বা অ্যাডভান্স প্রিন্ট ছাড়া এই নোটগুলোকে কপি করা একদম ইম্পসিবল। শুধু তাই না, নোটে একটা স্পেশাল ইঙ্ক বা কালার ব্যবহার করা হয়, যা একদিক থেকে দেখলে পার্পল আর অন্য দিক থেকে দেখলে গোল্ডেন কালার দেখায়। এই জিনিসটাকে মোয়ের ইফেক্ট বলা হয়, অর্থাৎ এই রঙের একটা কালার চেঞ্জিং ইফেক্ট আছে। এর মানে হলো এই নোট বানাতে গেলে তাদের আসল পেপার আর এই স্পেশাল ইঙ্ক দুটোরই জোগাড় করতে হবে। এখন পেইন্টারের পুরো টিম এই সব প্রবলেমের সলিউশন বের করতে মাথা ঘামাতে শুরু করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওয়াটারমার্ক বানানোর কাজটা। এটার জন্য তারা পুরানো চাইনিজ আর্টিস্টদের টেকনিক ফলো করে 3টি আলাদা আলাদা লেয়ারে পেইন্টিং করার প্ল্যান করে। সবচেয়ে মাঝখানের লেয়ারে খুব সূক্ষ্মভাবে ওয়াটারমার্ক সেট করা হবে, আর এই পুরো কাজটা লিকে নিজের হাত দিয়ে কমপ্লিট করতে হবে। এখন মেইন কাজ শুরু করার আগে লি কিছু প্র্যাকটিস নোট তৈরি করে। সে এতটাই পারফেক্টভাবে নোটগুলো
ড্র করে যে টিমের সবাই তার কাজ দেখে পুরো অবাক হয়ে যায়। এইভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর তারা হঠাৎ ইস্টার্ন ইউরোপে চলে আসে। সেখানে একটা নিলামে পুরানো ব্যাংক নোট ছাপানোর মেশিন বিক্রি করা হচ্ছিল আর তারা সেটাকে কিনে নেয়। এখন এখানে প্রশ্ন আসে যে আসল ব্যাংক নোটের কাগজ তারা কোথা থেকে কালেক্ট করবে। তখন পেইন্টার অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেয়। সে জানায় যে ইউএস সরকার যে কাগজ দিয়ে নোট তৈরি করে ঠিক একই কোয়ালিটির কাগজ দিয়ে তারা টেলিফোন ডিরেক্টরিও তৈরি করে। বাস এই কথাটা শোনা মাত্রই তারা ওই ডিরেক্টরির ছাপাখানায় গিয়ে মালিকের কাছ থেকে সরাসরি 500 টন পেপার কিনে নেয়। এখন এই পেপারগুলো নিয়ে লিয়ের ডিজাইন অনুযায়ী জাল নোট ছাপার কাজ শুরু হয়। নিলাম থেকে কেনা সেই বিশাল মেশিনে তারা নোটের পর নোট ছাপাতে থাকে। আর এই নোটগুলো দেখতে হুবহু আসল নোটের মতোই লাগছিল, কিন্তু একটা বড় প্রবলেম এখনো বাকি ছিল, আর সেটা হলো কালার চেঞ্জিং মোয়ের ইফেক্ট। এটার জন্য যে স্পেশাল ইঙ্ক বা কালির দরকার সেটা শুধুমাত্র সরকারি দপ্তরের কাছেই পাওয়া যায়। আর এই ইঙ্ক বা কালি হাতিয়ে নেওয়ার জন্য পেইন্টার একটা মারাত্মক প্ল্যান বানায়। পেইন্টার নিজের টিমের সাথে মিলে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়ির উপরে সরাসরি হামলা চালিয়ে দেয়। ওই গাড়িতে সেই কালার চেঞ্জিং ইঙ্কের বেশ কয়েকটা ব্যারেল ছিল, আর পেইন্টার ওগুলোকেই লুট করতে এসেছিল। এখন না চাওয়া সত্ত্বেও লিকে এই কাজে তার সাথে যেতে হয়। গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় গার্ডরা গুলি চালানো শুরু করে, যার জবাবে পেইন্টারের গ্যাংও পাল্টা ফায়ারিং করে। আর এই মারাত্মক গোলাগুলির মাঝখানেই বেচারা লি ফেসে যায়। তখন একজন গার্ড হঠাৎ লিয়ের দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেইন্টার এসে ওই গার্ডকে গুলি করে মেরে ফেলে। এরপরে পেইন্টার একটা বোম দূরে ছুঁড়ে মেরে একটা গাড়িকে উড়িয়ে দেয়, যার কারণে বাকি গার্ডরাও মারা যায়। তারপর তারা এই কালির ব্যারেল লুট করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই সবকিছুর মাঝে প্রথমবার পেইন্টারের এরকম হিংস্র রূপ দেখে লি অনেকটাই ভয় পেয়ে যায়। এতদিন পর্যন্ত সে ভয় পেতে পেতে জাল নোট তো বানাচ্ছিল, কিন্তু কখনোই সে ভাবেনি যে তাকে এরকম রক্তারক্তির মধ্যেও ফেসে যেতে হতে পারে। কিন্তু এখন সে এমন একটা জায়গায় ফেসে গেছে যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। এদিকে ময়ূরে ইফেক্টের ওই ইঙ্ক নিয়ে আসার পর তারা সেটা প্রিন্টারে লাগিয়ে আবারও নোট ছাপানো শুরু করে। আর এবার যে নোটগুলো বাইরে আসে তার প্রত্যেকটা নোটে আসল নোটের মতোই কালার চেঞ্জিং ইফেক্ট দেখা যাচ্ছিল। এই সিনটা দেখে পুরো টিম খুশিতে নাচতে শুরু করে, কারণ তারা এই মুহূর্তে এমন কিছু বানিয়ে ফেলেছে যাকে আসল নোট থেকে আলাদা করা নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। কিন্তু লিয়ের ভেতরে চরম লেভেলের গিল্টি ফিল কাজ করছিল। সে পেইন্টারকে জিজ্ঞাসা করে যখন এই ইঙ্ক শেষ হয়ে যাবে তখন কি তারা আবারও মানুষদেরকে মেরে ফেলে সেই ইঙ্ক আনতে যাবে? এর চেয়ে ভালো তো আমি নিজেই এই ইঙ্ক বা কালিটা বানানোর চেষ্টা করি। কিন্তু পেইন্টার তার কথা শুনে তাকে জোরে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। এখন পেইন্টারের অর্ডারে তার লোকেরা সুটকেস ভরে ভরে জাল নোট আলাদা আলাদা দেশে স্মাগল করা শুরু করে দেয়। এইভাবে তাদের জাল নোটের সাম্রাজ্য দিন দিন আরো অনেক বাড়তে থাকে। কিন্তু পুলিশ অনেক আগেই এই ধরনের ইনফরমেশন পেয়ে গিয়েছিল। উইং নামের একজন আন্ডারকভার পুলিশ অফিসারকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়। এবার উইং ইন্সপেক্টর হুয়ের সাথে মিলে পেইন্টারের গ্যাংয়ের মুভমেন্টকে ফলো করতে শুরু করে। এরপরে একজন বায়ারের ছদ্মবেশ ধরে তারা সরাসরি গ্যাং মেম্বারদের সাথে দেখা করতে চলে যায়। এখানে পেইন্টারের লোকেরা সমুদ্রের মাঝখানে একটা নৌকায় পার্টি করছিল। যদিও পেইন্টার আর লি সেখানে প্রেজেন্ট ছিল না, উইং সেখান থেকে সবকিছু অবজার্ভ করে আর তারপর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পেইন্টারের আসল খেলা তো এখনো শুরু হয়নি। পেইন্টার তার জেনারেল নামের একজন পুরানো ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্স করে। পরের দিন সে লিকে নিয়ে জেনারেলের বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় লি পেইন্টারকে একটা ইম্পর্টেন্ট কথা জানায়। সে বলে যে সে এমন এক বিশেষ ধরনের কার্পেন্টারের ব্যাপারে জানে যা দিয়ে মরিয়া ইফেক্ট তৈরি করা পসিবল। এর মানে হচ্ছে এই উপায়ে ডলারের উপরে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দুটো আলাদা আলাদা রঙের ইফেক্ট আনা যাবে, তবে এর জন্য কাউকেই মরতে হবে না। পেইন্টার তার এই আইডিয়া শুনে অনেক খুশি হয় এবং প্রমিস করে যে সে লিয়ের নামে একটা রিসোর্ট কিনে দিবে, যেখানে সে ইউয়ানের সাথে নিজের বাকিটা জীবন শান্তিতে কাটাতে পারবে। কিন্তু তখনই পেইন্টার লিয়ের হাতে একটা বোমের রিমোট রেখে দেয় আর তাকে বলে আমার ইশারা পেলেই তোমাকে এই বাটনটা চাপতে হবে। এদিকে জেনারেলের বাড়িতে পৌঁছানোর পর মিটিংটা নর্মাল ভাবেই শুরু হয়। জেনারেল পেইন্টারকে ভালো দামে নকল নোট কেনার অফার দেয় এবং বলে 6 মাসের জন্য নিজের পুরো গ্যাং নিয়ে আমার এখানে শিফট হয়ে যাও আর আমার লোকেদেরকেও নিজের মতো পারফেক্ট নকল নোট বানানো শিখিয়ে দাও। তারপর জেনারেল হাসতে হাসতে বলে তোমার বাবা যদি বেঁচে থাকতেন তবে এই ডিলের জন্য সাথে সাথেই রাজি হয়ে যেতেন। তবে এই কথাটা শোনা মাত্রই পেইন্টারের চেহারার এক্সপ্রেশন ভয়ানকভাবে বদলে যায়। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জেনারেলের কাছে যায় আর তার কানের কাছে ফিসফিস করে বলে 7 বছর আগে
তুমি আমার বাবাকে খুন করেছিলে। এই কথাটা শুনে জেনারেল বুঝে যায় যে পেইন্টার মূলত এখানে বিজনেস করতে আসেনি, সে এখানে এসেছে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। পেইন্টার নিজের শার্ট খুলে দেখায় যে তার পুরো বডিতে বোম বাঁধা আছে। তারপর সে চিৎকার করে লিকে রিমোটের বাটনে চাপার জন্য বলে, কিন্তু ভয়ে থরথর করে কাঁপতে থাকা লি নিজের হাত পর্যন্ত নড়াতে পারছিল না। পেইন্টার আবারও জোরে ধমক দেওয়ায় লিয়ের হাত থেকে রিমোটটা মাটিতে পড়ে যায়, আর এই রিমোটটা মাটিতে পড়ার সাথে সাথেই সেই সুইচে চাপ লেগে যায়। কিন্তু এই বিস্ফোরণ পেইন্টারের বডিতে বাঁধা বোমগুলো থেকে হয় না, কারণ এই বোমগুলো ছিল নকল। আসল ব্লাস্টটা হয় বাইরে পার্ক করে রাখা পেইন্টারের নিজের গাড়িতে। মানে ভাই কি বলবো, এই লোক নিজের গাড়িতে আস্ত একটা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই বিস্ফোরণের কারণে জেনারেলের অনেকগুলো লোক সেখানেই মারা যায়। বাকি লোকেরা তখন দৌড়ে আসে আর পেইন্টারের উপরে গুলি চালানো শুরু করে, কিন্তু পেইন্টার দুই হাতে দুটো পিস্তল নিয়ে এমন স্টাইলে গুলি চালায় যে একের পর এক লোক মাটিতে লুটিয়ে পড়তে থাকে। কিন্তু ভাই এটা তো জাস্ট শুরু ছিল, কারণ জেনারেলও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। তবে পেইন্টারের জন্য আগে থেকেই সবকিছু ব্যবস্থা করে রেখেছিল। তার এক সাথী দূর জঙ্গল থেকে অনবরত রকেট লঞ্চার মারা শুরু করে দেয়। রকেট লঞ্চারের হামলায় সেখানে সবকিছুই উড়ে যেতে থাকে আর পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। চারিদিকে ধোঁয়া আর ধ্বংসস্তূপের মাঝে পেইন্টার দুটো রাইফেল নিয়ে আবারও অনেক লোকদের মেরে ফেলে। তারপর তার আরো কিছু সাথী গাড়ি নিয়ে সেখানে আসে এবং জেনারেলের আর্মিদেরকে মেরে ফেলা শুরু করে। এর মধ্যেই জেনারেলের কিছু লোক জঙ্গলে ঢুকে রকেট লঞ্চার চালানো বান্দাটাকে মেরে ফেলে। এই সবকিছুর মধ্যে বেচারা লি একটা কোনায় লুকিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। এই গোলাগুলি বেশ অনেকক্ষণ ধরেই চলতে থাকে। লাস্টে জেনারেল নিজের একটা আর্মড কার নিয়ে আসে এবং পেইন্টারের উপরে ডাইরেক্ট ফায়ার করা শুরু করে, কিন্তু পেইন্টার জাস্ট জবরদস্ত স্টাইলে লাফিয়ে তার উপরে গুলি চালায় এবং গাড়ির সঠিক জায়গায় নিশানা করে পুরো গাড়িটাকেই উল্টে দেয়। এভাবেই সে জেনারেলকে শেষ করে দেয়। কিন্তু এই লড়াইয়ের সময় চিং নামের একটা মেয়ে যে জেনারেলের জন্য কাজ করত, তার বাড়িতে আগুন লেগে যায়। লি দৌড়ে গিয়ে সেই আগুনটা নেভায়, কিন্তু ততক্ষণে তার মুখটা মারাত্মকভাবে ঝলসে গিয়েছিল। ফেরার পথে পেইন্টার তাকে হাসপাতালে নিয়ে যায় আর তারপর ব্লাস্ট করে জেনারেলের পুরো আস্তানাটাকেই মাটির সাথে মিশিয়ে দেয়। প্রায় এক মাস পর চিং ধীরে ধীরে তার চোট থেকে রিকভার করতে থাকে। পেইন্টার তাকে একটা নতুন আইডি আর পাসপোর্ট দেয়, যেটাতে তার নাম লেখা ছিল ইউয়ান। এটা দেখে লিয়ের অনেক রাগ হয়, কারণ ইউয়ান তার প্রেমিকার নাম, কিন্তু পেইন্টার তার কথায় কোনো পাত্তাই দেয় না। এভাবে নতুন আইডেন্টিটির সাথে চিং পেইন্টারের গ্যাংয়ে সামিল হয়ে যায় আর আস্তে আস্তে লিয়ের প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকে। যদিও লি এই সব বিষয়কে খুব একটা বেশি পাত্তা দেয় না। এর মধ্যেই একদিন তারা সবাই মিলে ইউয়ানের একটা আর্ট শো দেখতে যায়। সেখানে পেইন্টার লিকে বলে যে সে তার জন্য সেই রিসোর্টের ব্যবস্থা করে দিয়েছে, এখন সে ইউয়ানের সাথে সেখানে সুখ শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে পারবে। কিন্তু লি তখন দুঃখী হয়ে বলে যে একটা ক্রিমিনালের কিনে দেওয়া রিসোর্টে ইউয়ান আসলে থাকতে পছন্দ করবে না। ঠিক তখনই তারা জানতে পারে যে ইউয়ান ওই আর্ট গ্যালারির মালিক লুককে বিয়ে করতে চলেছে। আসলে লি অনেকদিন ধরে ইউয়ানের সাথে কোনো কন্ট্রাক্ট রাখেনি, যার কারণে ইউয়ান তার জন্য আর ওয়েট করেনি। লুকের সাথে সে রিলেশনে চলে গিয়েছিল। এই খবরটা জানার পর লি চুপচাপ গ্যালারি থেকে বাইরে বের হয়ে আসে আর পেইন্টারকে বলে যে সে আর চিং এখন এই গ্যাং ছেড়ে দিতে চায়। এই কথাটা শুনে পেইন্টার মারাত্মকভাবে ক্ষেপে যায় এবং গালিগালাজ করা শুরু করে। পেইন্টার তখন তাকে বলে কালি বানানোর কাজ শেষ করে তুমি এখান থেকে যেতে পারবে, কালি বানানো শেষ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না। এদিকে সেই আন্ডারকভার অফিসার উইং এবার ছদ্মবেশ বদলে সরাসরি পেইন্টারের সাথে মিট করতে চায়, কিন্তু পেইন্টারের মনে আগে থেকেই একটা সন্দেহ ছিল। সে ভালোভাবে খোঁজ নেওয়ার পর জানতে পারে যে আঙ্কেল ইয়ান নামের তার একটা গ্যাং মেম্বার একটা ঘড়ি কিনেছে, আর ওটা কেনার জন্য সে তাদের নিজেদের বানানো জাল নোট ব্যবহার করেছে। অথচ পেইন্টারের গ্যাংয়ের কড়া একটা রুল ছিল যে নিজেদের বানানো জাল নোট দিয়ে তারা কোনো কিছুই কিনতে পারবে না। এর মানে হলো ইয়ান রুল ভেঙেছে, আর তার এই ভুলের কারণেই পুলিশ তাদের মুভমেন্ট টের পেয়ে গেছে। এই কারণে পেইন্টার ইয়ানকে শাস্তি দিতে চায়। ইয়ান তার সামনে হাঁটু গেড়ে বসে গিরগির করতে থাকে এবং নিজের স্ত্রী ও মেয়ের জীবনের ভিক্ষা চায়, কারণ পেইন্টারের আর একটা ভয়ানক নিয়ম ছিল, কেউ যদি ভুল করে তাহলে তার সাথে সাথে তার পরিবারকেও মেরে ফেলা হবে। কিন্তু পেইন্টার এখানে ইয়ানের কথায় পাত্তা দেয় না, সে খুবই ঠান্ডা মাথায় তাকে গুলি করে মেরে ফেলে। আর এই খুনটাকে দেখে লি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না, সে সাথে সাথে পেইন্টার
পেইন্টারের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পেইন্টার তার কানের পাশ দিয়ে একটা গুলি চালিয়ে দেয় আর তার মুখে অনেক জোরে একটা ঘুষি মারে। এদিকে উইং আবারও ছদ্মবেশ বদলে পেইন্টারের সাথে দেখা করতে আসে, কিন্তু পেইন্টারের কাছে তার সব প্ল্যান আগেই ফাঁস হয়ে গিয়েছিল। তাই কথা বলার মাঝখানেই সে হঠাৎ লিকে বলে সে যেন উইংকে গুলি করে দেয়, কিন্তু এইবারও লি নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছিল না। শেষ পর্যন্ত পেইন্টার নিজেই উইংকে গুলি করে মেরে ফেলে। এরপর সে লিয়ের উপরে আবারও মারাত্মকভাবে রেগে যায় এবং তার সামনে একটা জিনিস রিভিল করে, যা শুনে লিয়ের পুরো শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। পেইন্টার দেখায় যে সে এই মুহূর্তে ইউয়ান আর তার হবু বর লুককে বন্দি করে রেখেছে, অর্থাৎ এই লোকটা কোনো না কোনো ভাবে ইউয়ান আর লুককে কিডন্যাপ করে নিয়ে এসেছিল জাস্ট লিকে ব্ল্যাকমেল করার জন্য। পেইন্টার এবার লিকে সরাসরি লুকের উপরে গুলি চালাতে বলে, কিন্তু লি এটার জন্য কোনোভাবেই রাজি হয় না। সে উল্টো পেইন্টারের দিকেই পিস্তল তাক করে দেয়। এই ধস্তাধস্তির মধ্যে ট্রিগারে চাপ লেগে যায় আর এখানে গোলাগুলি শুরু হয়ে যায় আর এতে লুক মারা যায়। এরপর পেইন্টার আর লিয়ের মধ্যে অনেক জবরদস্ত একটা গান ফাইট শুরু হয়ে যায়। ঠিক তখনই চিং এসে পেইন্টারের লোকেদের একে একে শেষ করে দিতে থাকে। লাস্টে লি সরাসরি পেইন্টারের বুকে গুলি চালিয়ে দেয় আর তাকেও মেরে ফেলে। এদিকে লি ইউয়ানকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু চিং ইউয়ানকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে সেখানে আটকে রাখে। আসলে চিং তো লিয়ের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল, তাই সে কোনো অবস্থাতেই ইউয়ানকে লিয়ের কাছে যেতে দেয় না। লিয়ের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না, তাই সে ইউয়ানকে সেখানে ফেলে রেখে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এরপর সে টাকার ব্যাগ নিয়ে সরাসরি রিসোর্টে চলে আসে, যেটা পেইন্টার তার জন্য কিনেছিল। পরের দিন সকালে লি নিউজ পেপার পড়ে যে পুলিশ পেইন্টারের বডি খুঁজে পায়নি। তখন তার মাথায় শুধুমাত্র একটা কথাই ঘোরে যে হয়তো পেইন্টার এখনো মরেনি এবং সে ইউয়ানকে মেরে রিভেঞ্জ নিবে। তাই লি ইউয়ানকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে বের হয়, কিন্তু এর মধ্যেই রাস্তায় পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয়। অর্থাৎ এরপর যা যা হলো সেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। পুলিশ লিয়ের সামনে শর্ত রাখে যে যদি সে পেইন্টারের ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দেয় কেবল তখনই সে জামিন পাবে, আর যে ইউয়ানকে লি পেছনে ফেলে এসেছিল সেই ইউয়ানই তাকে বাঁচাতে এখানে এসেছে, কারণ লি জেল থেকে লেটার লিখে তার কাছে ক্ষমা চেয়েছিল। আচ্ছা, মনে আছে তো মুভির শুরুতে নকল স্ট্যাম্প লাগিয়ে লেটার পাঠানোর ওই সিনটা? ওই লেটারটা আসলে সে ইউয়ানকেই পাঠাচ্ছিল। এদিকে ইউয়ানের কথায় সায় দিয়ে লি পুলিশের কাছে পেইন্টারের ব্যাপারে সবকিছুই বলে দেয়। পুলিশ তখন তাকে পেইন্টারের একটা স্কেচ বানাতে বলে, যার পর তার জামিন হয়ে যায় এবং পুলিশ তাকে একটা হোটেলে এনে রেখে দেয়। সেখানে লি ইউয়ানের কাছে ক্ষমা চায়। ঠিক তখনই ইন্সপেক্টর হোয়ের চোখে পুলিশের ইউনিফর্ম পরা একটা লোক পড়ে যায়, যার চেহারা লিয়ের বানানো সেই পেইন্টারের স্কেচের সাথে হুবহু মিলে যাচ্ছিল। আর মজার ব্যাপারটা ছিল লোকটা পুলিশের ইউনিফর্ম পরেই পুলিশ স্টেশনের ভেতরে যাচ্ছিল, তাই সে নিজের টিমের সাথে মিলে তাকে এখানে অ্যারেস্ট করে নেয়। সবাই ভাবছিল যে দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বুঝি এতদিনে ধরা পড়লো, কিন্তু ওই লোকটা অবাক হয়ে চিৎকার করে বলতে থাকে যে আমি আবার ক্রিমিনাল হলাম কবে থেকে? আমি তো একজন সামান্য পুলিশ কনস্টেবল। যখন সে নিজের আইডি দেখায় তখন ইন্সপেক্টর হোয়ের মুখ পুরো চুন হয়ে যায়, কারণ এবার সে বুঝতে পেরেছে যে লি আসলে তাদের সবাইকে ধোঁকা দিয়েছে। সে পেইন্টারের যে স্কেচ বানিয়ে দিয়েছিল সেটা আসলে পেইন্টারের স্কেচ ছিল না। কিন্তু বস, আসল সত্যিটা এখনো বাকি আছে, আর এই সত্যিটা আসলে অনেক বেশি শকিং। এটা শুনলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তোমরা কি এখনো এই জিনিসটা ধরতে পারছো? এতক্ষণ ধরে যে ভয়ানক পেইন্টারের গল্প শোনানো হচ্ছিল সেই পেইন্টার আসলে অন্য কেউ না, এই পেইন্টার হচ্ছে লি নিজেই। মানে লি নিজেই হচ্ছে সেই পেইন্টার। জাল নোট ডিজাইন করা থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাংকের গাড়িতে হামলা চালানো আর জেনারেলের আস্তানায় সেই ফাইটিং করা, এই সব অপারেশন সে একাই সাকসেসফুলি কমপ্লিট করেছিল। কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য পুলিশের সামনে একটা মাসুম বাচ্চার মতো অ্যাক্টিং করতে থাকে আর পেইন্টার নামের একটা কাল্পনিক ক্যারেক্টারকে দাঁড় করিয়ে দেয়। আর অ্যারেস্ট হওয়ার সময় ডিউটিতে থাকা সে একটা পুলিশ কনস্টেবলকে দেখেছিল আর সে তারই চেহারা পেইন্টার এর স্কেচ হিসেবে এঁকে দিয়েছিল। জাস্ট ভাবো একবার, পুরো মুভি জুড়ে আমাদেরও মনে হচ্ছিল যে লি আসলে একটা নিরীহ আর্টিস্ট যাকে জোর করে এই সকল ক্রাইমের দুনিয়ায় টেনে আনা হয়েছে, অথচ এই লি নিজেই ছিল এই পুরো অপারেশনের আসল মাস্টার মাইন্ড। শুধু তাই না, আরো একটা ভয়ানক ট্রুথ হলো চীন থেকে আসার পর লিয়ের সাথে ইউয়ানের কোনোদিন দেখাই হয়নি। যে মেয়েটা তাকে বাঁচাতে পুলিশ স্টেশনে এসেছিল আর যে তার সাথে হোটেলে ছিল, এটা আসলে ইউয়ান ছিলই না, এটা ছিল আসলে চিং,
যাকে প্লাস্টিক সার্জারি করে ইউয়ানের চেহারা দিয়ে দেওয়া হয়েছিল। মানে চিং এর উপরে প্লাস্টিক সার্জারি করে তার চেহারা ইউয়ানের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। তোমাদের মনে আছে না, জেনারেলের আস্তানায় লড়াইয়ের পর চিং এর মুখটা মারাত্মকভাবে ঝুলসে গিয়েছিল? ওইটাই আসলে ছিল আসল টুইস্ট। ওই ঘটনার পরেই লি মূলত তাকে বা তার চেহারাটাকে ইউয়ানের মতো বানিয়ে দিয়েছিল, কারণ সে আসল ইউয়ানকে কখনোই নিজের করে পায়নি। এজন্য সে চিংকে ইউয়ান বানিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। পরের দিন নকল ইউয়ান সেজে থাকা চিং মারাত্মকভাবে রেগে যায়। সে খুবই ভালোভাবে বুঝে গিয়েছিল লি তাকে কোনোদিন চিং হিসেবে ভালোবাসতে যায়নি। সে জাস্ট তার চেহারার মধ্যে ইউয়াং-এর মুখটাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। ঠিক এই রাগ থেকেই চিং আসল ইউয়াং আর তার বয়ফ্রেন্ড লুককে কিডন্যাপ করে নেয় আর লিকে ব্ল্যাকমেল করতে থাকে। সে তাকে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে এই দুজনকে মেরে ফেলো। তখনই তাদের মধ্যে সেই গানফাইট শুরু হয় আর ওই গোলাগুলিতেই লুক মারা যায়। মানে এই কাহিনীটা তো একটু আগেই আমরা দেখেছি, মানে আসলে ঘটনাটা কেমন বা টুইস্ট কিভাবে সাজানো হয়েছে ওইটা আমাদের কাছে এখন এক্সপ্লেন করা হচ্ছে। এরপর লি যখন সেখান থেকে পালায় তখন পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু ওই যে চিং আবারও তাকে বাঁচাতে চলে আসে, কারণ লি জেল থেকে লেটার লিখে তার কাছে ক্ষমা চেয়েছিল। এখন এই পুরো ট্রুথ বা আসল সত্যিটা জানার পর ইন্সপেক্টর হো সাথে সাথে হোটেলের দিকে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হোটেলের সবগুলো গার্ডকে মেরে ফেলে লি আর চিং আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন তারা দুজনে সমুদ্রের রাস্তা ধরে একটা বোটে চড়ে হংকং থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই চিং হঠাৎ এমন একটা কথা বলে যেটা শুনে লিয়ের মন একদম টুকরো টুকরো হয়ে যায়। চিং জানায় যে সে ইচ্ছা করে বোটটাকে একই জায়গায় গোল গোল ঘোরাচ্ছে, আর এখানে আসার আগে সে একটা লাইটারের উপরে বোট নাম্বার লিখে রেখে এসেছিল, যাতে পুলিশ খুবই সহজে তাদের ট্র্যাক করে বা তাদের খুঁজে নিতে পারে। তবে এর পেছনে কারণটা কি ছিল? কারণ চিং ততক্ষণে ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে লি তাকে কোনো দিনও ভালোবাসবে না। সে শুধু তার প্লাস্টিক সার্জারি করা চেহারার আড়ালে লুকিয়ে থাকা ইউয়ানকে ভালোবাসে। অর্থাৎ চিংও এখন লিয়ের উপরে প্রতিশোধ বা রিভেঞ্জ নিতে চায়। ঠিক তখনই লি দেখতে পায় যে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সে স্পিড বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে চায়, কিন্তু চিং বোটে আগে থেকেই এক্সপ্লোসিভ বা বিস্ফোরক বা বোমা লুকিয়ে রেখেছিল। সে সাথে সাথে ট্রিগার চেপে দেয় আর অনেক বড় একটা বিস্ফোরণে পুরো বোটে আগুন লেগে যায়। লাস্টে এই আগুনে তারা দুজনেই পুড়ে যায়। লি এখানেই মারা যায়। লিয়ের মৃত্যুর পর ইন্সপেক্টর হো আসল ইউয়ানের কাছে যায়, যে তাকে জানায় যে তারা পেইন্টারের আসল পরিচয় ধরে ফেলেছে। এখন আসল ইউয়ান তো এটা জানতোই না যে লি হলো সেই আসল পেইন্টার, কারণ কিডন্যাপের সময় তার চোখের উপরে পট্টি বাঁধা ছিল। যখন ইন্সপেক্টর হো তাকে লিয়ের ফটো দেখায় তখন সে বলে যে হ্যাঁ, আমি তো এই লোকটাকে চিনি, ও এক সময় আমার প্রতিবেশী ছিল। এর মানে হচ্ছে লি আর ইউয়ানের মধ্যে বাস্তবে কোনোদিন রিলেশনশিপ ছিলই না। তার ভালোবাসাটা পুরোপুরি একতরফা ছিল এবং সে কোনোদিন ইউয়ানকে নিজের মনের কথা বলতেও পারেনি। সে তার প্রতি এতটাই অবসেসড ছিল যে সে ইউয়ানের মতো একজন আর্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু তার মতো অরিজিনাল আর্টিস্ট হওয়া লিয়ের ক্ষমতার বাইরে ছিল। এজন্যই সে নিজের কপি করা সেই মারাত্মক স্কিল কাজে লাগিয়ে একটা পুরোপুরি ভুল রাস্তায় বেছে নিয়েছিল। তার মেইন প্ল্যান ছিল অনেক টাকা কামিয়ে সে ইউয়ানের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু তার সেই স্বপ্নটা শেষ পর্যন্ত ছাই হয়ে গেল। সমুদ্রের কালোর পানির মধ্যে তার সকল স্বপ্ন মিশে গেল। সে যাকে ভালোবাসতো তাকে সে জানাতেই পারেনি যে সে আসলে তাকে ভালোবাসতো। যাই হোক, লিয়ের মৃত্যুর মধ্যে দিয়েই এই অসাধারণ থ্রিলার বা যাই বলো এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আমার কাছে তো ভাই মুভিটা জোস লাগছে। আই হোপ তোমাদের সবার কাছেও এই মুভিটা ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।